শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 26 বছর পর ইতিহাসের পাল্টা জবাব দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক অধ্যায়ের অবসান, আমিনুলের রেকর্ড জয়, নির্বাচনী ময়দানে পরাজিত দুই উচ্চশিক্ষিতা নবাগত মহিলা প্রার্থী, পুত্রের হার তবু দলের জয়ে উল্লাস, গণরায়ে সন্তুষ্ট প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, নিলামবাজারে ফুটপাত জবরদখলের জন্য ভোগান্তি, প্রশাসনিক ব্যবস্থা দাবি, চেরাগি রেঞ্জ থেকে অবাধে বাস পাচার, নীরব ভূমিকায় বন বিভাগ, বৈকুণ্ঠপুর জিপি কার্যালয়ে দুঃসাহসিক চুরিকাণ্ড নিয়ে তৎপর সভানেত্রী, মামলা, বর্ষার আগেই ফের ভাঙ্গনের কবলে উত্তর বুড়িবাইলের রাস্তা, চরম উৎকণ্ঠা, বারবার বদল করেও রক্ষা পাচ্ছে না মানুষের বাড়িঘর, ধুবড়ী থেকে প্রথম মহিলা বিধায়ক বেবি বেগম, কৃষ্ণেন্দুর হ্যাট্রিকে বাজারেছড়া অটোচালক ও মালিক সংস্থার শোভাযাত্রা, পাথর ফেলেই দায় সারছে পূর্ত বিভাগ, বিপজ্জনক সড়ক দিয়ে যাতায়াত কয়েক হাজার পড়ুয়ার, স্থায়ী সমাধানের দাবিতে সরব কাঁঠাল রুটবাসী, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি, কংগ্রেসের প্রত্যাবর্তনের পর কেরলে মুখ্যমন্ত্রীর দৌড়ে 3 শীর্ষ নেতা, তামিলনাড়ুতে অটোচালকের চমক, 2 হ্যাবিট প্রার্থীকে হারিয়ে নজির বিজয় দামুর। এবং সর্বশেষ খবরটি হল তলপতির জয়ের কারিগর প্রশান্ত কিশোর, পুরনো ভূমিকায় ফের সফল প্রশান্ত কিশোর। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজনীতিতে কিছুই স্থায়ী নয়, এই বহুল প্রচলিত কথাটি যেন আবার প্রমাণ করল দক্ষিণ করিমগঞ্জের জনতা। প্রায় 26 বছর আগের এক বিতর্কিত রাজনৈতিক অধ্যায়ের জবাব এবার ভোটের মাধ্যমে দিলেন এলাকার মানুষ। আর সেই জবাবের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন প্রাক্তন গৃহমন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর পুত্র আমিনুর রশিদ চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করে আমিনুর শুধু একটি আসন দখল করেননি, বরং অনেকের মতে এটি মধুর প্রতিশোধের প্রতিফলন। দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখযোগ্যভাবে 2001 সালে আব্দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে রাজনৈতিক বিচ্ছেদের পর প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সিদ্দিক আহমেদ। সেই সময়ের রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা বিতর্ক থাকলেও দীর্ঘ 2.5 দশক পর এবার ভোটাররা যেন নতুন করে সেই ইতিহাস লিখলেন। যদিও শারীরিক অসুস্থতার কারণে সিদ্দিক আহমেদ সরাসরি নির্বাচনী লড়াইয়ে ছিলেন না, তবুও তার সমর্থিত প্রার্থীর পক্ষে সক্রিয় প্রচার চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জনতার রায় ভিন্ন বার্তা দিয়েছে। ফলাফল ঘোষণার পর করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রায় 3 লক্ষ ভোটারের এই বিশাল এলাকায় গত 26 বছরে উন্নয়ন অত্যন্ত হতাশাজনক। 4 বার বিধায়ক এবং মন্ত্রী থাকার পরও সিদ্দিক আহমেদ দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়নে ব্যর্থ হয়েছেন। তিনি অভিযোগ করেন, এলাকায় উন্নত রাস্তাঘাট, মানসম্পন্ন স্টেডিয়াম, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার পরিকাঠামোর চরম অভাব রয়েছে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে উন্নয়ন হয়নি বলেও দাবি তার। সীমান্ত উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব থেকেও অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি বলে তিনি উল্লেখ করেন। নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পিছিয়ে পড়া অঞ্চলকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। শাহাদত চৌধুরী বলেন, দলীয় কর্মীরা তার পাশে থাকবে, সবাইকে একসঙ্গে কাজ করে দক্ষিণ করিমগঞ্জকে নতুনভাবে গড়ে তুলতে হবে। পরবর্তী খবরটি হলো পুত্রের হার তবু দলের জয়ে উল্লাস, গণরায়ে সন্তুষ্ট প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। ব্যক্তিগত হার জিতের ঊর্ধ্বে উঠে দলীয় সাফল্যকে প্রাধান্য দিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। বরাকের রাজনৈতিক মানচিত্রে এবারের ফলাফল যেন এক বহুমাত্রিক কাহিনী। পুত্র রাহুল রায়ের পরাজয়ের পরেও তার কণ্ঠে ধ্বনিত হল বিজেপির জয়ের উচ্ছ্বাস, এক অদ্ভুত রাজনৈতিক সংযম ও অভিজ্ঞতার পরিচয়। বরাকের 13টি আসনের মধ্যে 10টিতে প্রার্থী দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, আর তার মধ্যে 9টিতেই জয়। এই ফলাফলকে জনতার উন্নয়নমুখী রায় বলেই ব্যাখ্যা করেছেন তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে গৌতম রায় বলেন, ডবল ইঞ্জিন সরকারের পক্ষে বরাকের মানুষ যেভাবে আস্থা রেখেছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ফলাফল স্পষ্ট করে মানুষ উন্নয়নকেই বেছে নিয়েছেন। রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতার মাঝে যেন মিশে গেল এক ধরনের আত্মসমালোচনাও। তিনি অকপটে স্বীকার করেন, মন্ত্রী ও বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার সময় অনেক কাজ করেছি, কিন্তু সব কিছু একার পক্ষে সম্ভব হয়নি। বরাক উপত্যকার উন্নয়নের পথে এখনও অনেকটা পথ বাকি। নবনির্বাচিত বিধায়কদের প্রসঙ্গেও তার কণ্ঠে শোনা গেল আশাবাদের সুর। কমলাক্ষদে পুরকায়স্থ কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, মিলন দাস
এই নতুন প্রজন্মের নেতৃত্বের উপর ভরসা রেখেই তিনি বলেন, তারা সবাই মিলে বরাকের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই বিশ্বাস আমার রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ রাজনীতিক হিসাবে নিজের দায়বদ্ধতাও এড়িয়ে যাননি গৌতম রায়। প্রয়োজনে নবীনদের পাশে থেকে সহযোগিতা করার বার্তাও দিয়েছেন তিনি। ব্যক্তিগত পরাজয়ের ছায়া যেখানে অনেক সময় রাজনৈতিক বক্তব্যকে স্নান করে দেয়, সেখানে গৌতম রায়ের প্রতিক্রিয়া যেন অন্য এক গল্প বলে। দল, আদর্শ ও উন্নয়নের রাজনীতিতে এখনও জায়গা করে নেয় বৃহত্তর মানসিকতা। পরবর্তী খবরটি হল, নদী ভাঙ্গন সমস্যা বড়খলার অন্যতম জ্বলন্ত সমস্যা। দীর্ঘদিন ধরে ভাঙ্গন সমস্যায় জেরবার বড়খলার জনগণ। বরাক, জাটিঙ্গা, হারাংসহ আরও ছোটো ছোটো অনেক নদী নালায় বেষ্টিত রয়েছে এই বড়খলা কেন্দ্রটি। প্রতি বছর ওইসব নদীর ভাঙ্গনের কবলে পড়ছে অনেক গ্রাম। যেভাবে ভাঙ্গনের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেভাবে প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে বড়খলার উত্তর বুড়িবাইল গ্রামটি ভাঙ্গনের ফলে এক প্রকার নিশ্চিহ্ন হয়ে গেছে। 90-এর দশকে বুড়িবাইলের নদী ভাঙ্গন শুরু হয়েছিল, কিন্তু সরকারি তরফে বুড়িবাইলে বরাকের ভাঙ্গন প্রতিরোধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে উত্তর বুড়িবাইলের শতাধিক মানুষ ভিটেমাটি হারিয়েছেন। অনেক মানুষকে বারবার বাড়িঘর পরিবর্তন করতে হয়েছে, আবার অনেকে জায়গা জমি ও ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অনেকেই এক দুবার বাড়িঘর পরিবর্তন করে রক্ষা পাচ্ছেন না। নদী ভাঙ্গন তাদের তাড়া করে চলেছে। সরকারি উদাসীনতা ও জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তায় আজও উত্তর বুড়িবাইলের নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি কয়েক দফায় পরিবর্তন করে রক্ষা করা যাচ্ছে না। বর্ষার আগেই আবারও রাস্তাটি ভাঙ্গনের কবলে। এই অবস্থায় বড়খলার উত্তর বুড়িবাইল গ্রামের মানুষ ভাঙ্গন সমস্যায় রীতিমতো অতিষ্ঠ। তারা কি করবেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। সবে তো বর্ষা শুরু হলো, বর্ষা মরশুম পুরোদমে শুরু হলে কি অবস্থা দাঁড়াবে, সে নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন গ্রামের মানুষ। পরবর্তী খবরটি হলো, বেবি বেগম দুর্নীতিকে প্রথমবারের মতো মহিলা বিধায়ক নির্বাচিত হয়েছেন। কংগ্রেস প্রার্থী বেবি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল হককে ৬৮,০৬৩ ভোটে পরাজিত করেছেন। পরবর্তী খবরটি হলো, সদ্য সমাপ্ত নির্বাচনে বিরোধী শিবিরের 2 উচ্চশিক্ষিতা নবাগত মহিলা প্রার্থী পরাজয়ের মুখ দেখলেন। শিক্ষাগত যোগ্যতা ও নতুন ভাবনার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে সফল হতে পারেননি তারা। ওজাপের প্রার্থী কুঙ্কি চৌধুরী মধ্য গুয়াহাটি অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে এডুকেশন লিডারশিপে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাক্ষেত্রে দক্ষতা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতিতে প্রবেশ করলেও ভোটারদের সমর্থন আদায়ে ব্যর্থ হন। অন্যদিকে রাইজর দলের প্রার্থী ডক্টর জ্ঞানশ্রী বরা মরিয়নি আসন থেকে লড়াই করেন। তিনি 2022 সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষিতা এই প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে প্রত্যাশিত ফল করতে পারেননি। পরবর্তী খবরটি হলো, কংগ্রেসের প্রত্যাবর্তনের পর কেরলে মুখ্যমন্ত্রীর দৌড়ে 3 শীর্ষ নেতা। দীর্ঘ 1 দশক পর কেরলের ক্ষমতায় ফিরছে কংগ্রেস। এই জয়ের ফলে দক্ষিণ ভারতের 5টি রাজ্যের মধ্যে 3টিতে এখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? এই দৌড়ে এগিয়ে রয়েছেন 3 শীর্ষ নেতা, কেসি বেণুগোপাল, ডিবি সতীশন এবং রমেশ চেন্নিতলা। 3 জনই অভিজ্ঞ এবং রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ। কেসি বেণুগোপাল দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত। নির্বাচনের সময় অসন্তুষ্ট নেতাদের সামলে দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। অতীতে রাজ্য ও কেন্দ্র 2 স্তরেই মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি লোকসভার সাংসদ। তবে দীর্ঘদিন সংগঠনের দায়িত্বে থাকার পর তার কাজ নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। অন্যদিকে বিডি সতীশনকে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দলনেতা হিসেবে গত 5 বছরে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তার আগ্রাসী রাজনৈতিক ভঙ্গি তরুণদের মধ্যে জনপ্রিয়তা বাড়িয়েছে। তবে একই সম্প্রদায়ের মধ্যে চেন্নিতলার প্রভাব কিছুটা বেশি, এটাই তার দুর্বলতা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রমেশ চেন্নিতলা এই 3 জনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। সংগঠন এবং প্রশাসন 2 ক্ষেত্রেই তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জোট সঙ্গীদের কাছেও তিনি গ্রহণযোগ্য মুখ। সাম্প্রতিক নির্বাচনে প্রচার কমিটির দায়িত্ব সামলেছেন তিনি। তবে বয়সই তার ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দলের প্রথা অনুযায়ী কেন্দ্রীয় নেতৃত্বের নিযুক্ত পর্যবেক্ষকরা নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যিনি বিধায়কদের সর্বাধিক সমর্থন পাবেন
তার হাতেই উঠতে পারে কেরলের ক্ষমতার হ্রাস। পরবর্তী খবরটি হলো, তামিলনাড়ুর রাজনৈতিক ময়দানে নতুন ইতিহাস লিখল অভিনেতা বিজয়ের দল। প্রথমবার নির্বাচনে নেমেই বড় সাফল্য পেয়েছে টিভিকে। এই জয়ের আবহে নজর কাড়লেন রায়াপুরম কেন্দ্রের প্রার্থী কে বিজয় দামু, যিনি পেশায় একজন অটো চালক। ডিএমকে ও এআইএডিএমকের মতো দুই প্রভাবশালী দলের হেভিওয়েট প্রার্থীদের পরাস্ত করে রায়াপুরম কেন্দ্রে 55,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন দামু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন 14,000-এরও বেশি ভোটে। এই কেন্দ্রে লড়াইয়ের শুরু থেকেই নজর ছিল এআইএডিএমকের 5 বারের বিধায়ক ডি জয়া কুমার এবং ডিএমকের প্রার্থী সুবাইর খানের দিকে। সুবাইর খান 44,842 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকেন। অন্যদিকে জয়া কুমার প্রায় 18,000 ভোট পেয়ে তৃতীয় স্থানে নেমে যান। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই ভোটের ময়দানে নেমেছিলেন দামু। তিনি অভিনেতা বিজয়ের ভক্ত সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। প্রভাবশালীদের ভিড়ে নিজের পরিচয় গড়ে তুলেই জয় ছিনিয়ে এনেছেন তিনি। জয়ের পর এক আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় বিজয় দামুকে আলিঙ্গন করেছেন দলের প্রধান বিজয়। আনন্দে চোখে জল দেখা যায় নবনির্বাচিত এই প্রার্থীর। পরবর্তী খবরটি হলো, তলপতির জয়ের কারিগর প্রশান্ত কিশোর, পুরনো ভূমিকায় ফের সফল পিকে। তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার পথে তলপতি বিজয়ের অভূতপূর্ব উত্থানের নেপথ্যে উঠে এসেছে এক পরিচিত নাম, প্রশান্ত কিশোর। সরাসরি রাজনীতিতে নিজের ভাগ্য পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আবারও রাজনৈতিক পরামর্শদাতার ভূমিকায় ফিরে এসে কার্যত বাজিমাত করলেন তিনি। একসময় নির্বাচনী কৌশলী হিসেবেই সারা দেশে পরিচিতি গড়ে উঠেছিল প্রশান্ত কিশোরের। 2021 সালে বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর পর তিনি সক্রিয় রাজনীতিতে নামেন এবং বিহারে নতুন রাজনৈতিক উদ্যোগ শুরু করেন। প্রথম দিকে জনসমর্থন থাকলেও 2025 সালের বিধানসভা নির্বাচনে সেই প্রচেষ্টার ভরাডুবি হয়। এরপরে নিজের পথ বদলান তিনি। ঠিক সেই সময়ে তলপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু। নতুন দল গড়ে তোলার পর থেকেই তার পাশে থেকে কৌশলগত পরামর্শ দিতে শুরু করেন প্রশান্ত। গত 1 বছর ধরে প্রায় সম্পূর্ণভাবে আড়াল থেকে সংগঠন গড়ে তোলা, ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলিতে নজর দেন তিনি। প্রশান্ত কিশোরের পরামর্শেই বিজয়ের দল শুধু জনসভা বা জনপ্রিয়তার উপর নির্ভর না করে তৃণমূল স্তরের সংগঠন মজবুত করার দিকে জোর দেয়। দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কৌশলও গ্রহণ করা হয়। এই পরিকল্পিত প্রচেষ্টার ফলেই প্রথম নির্বাচনে সাফল্যের মুখ দেখছে বিজয়ের দল। পরবর্তী খবরটি হলো, প্রতিবাদী কর্মসূচি পালনের 15 দিন অতিক্রান্ত, কিন্তু শিলচর শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ খাটাল রোড সংস্কারে এখনও বিন্দুমাত্র হেলদোল নেই পূর্ত বিভাগের। স্থানীয় বাসিন্দা এবং স্কুল পড়ুয়াদের অভিভাবকদের সম্মিলিত আন্দোলনের চাপে বিভাগীয় তৎপরতা বলতে সেফ 2-3 গাড়ি ভাঙ্গা পাথর সড়কের 2-1 জায়গায় স্তূপ করে রাখা। কার্যত এই লোক ভুলানো পদক্ষেপই দায় সারতে চাইছে সংশ্লিষ্ট দপ্তর। অথচ সড়কের কঙ্কালসার দোষার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে কয়েক হাজার ছাত্রছাত্রীর জীবন বিপন্ন করে যাতায়াত করার চিত্রটি বিন্দুমাত্র বদলায়নি। হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট থেকে চন্দ্রপুর পর্যন্ত এই সড়কটির অবস্থা এখন ভয়াবহ। রাস্তার বুকে তৈরি হওয়া বিশাল বিশাল মরণ ফাঁদে যানবাহন ফেসে যাওয়া কিংবা ছোটোখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এই সড়কের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় মহর্ষি বিদ্যা মন্দির, দিল্লি পাবলিক স্কুল, নিউ সেন্ট জেভিয়ার স্কুল, নিউ অক্সফোর্ড স্কুল, বুদুরাইল এইচ স্কুল ও HKCM স্কুলের কয়েক হাজার পড়ুয়াকে। এছাড়াও 6ষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়ন এবং এক বিস্তীর্ণ জনপদের মানুষের যাতায়াতের প্রধান ভরসা এই পথটি। ভুক্তভোগী জনগণের অভিযোগ, ঋতুভেদে এই রাস্তা যেন দুর্ভোগের ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। শুকনো মরশুমে ধুলোয় দৌড়ে প্রাণ ওষ্ঠাগত হয়, আর সামান্য বৃষ্টিতেই কাদা জলে একাকার হয়ে নরক যন্ত্রণায় পরিণত হয় এই সড়ক। অতি সম্প্রতি মেহেরপুর এলাকার যানজট এড়াতে অসংখ্য যানবাহন এই রাস্তাটিকে বাইপাস হিসাবে ব্যবহার করার চাপ বেড়েছে কয়েক গুণ, যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। স্থানীয়রা আক্ষেপ করে জানিয়েছেন, সড়কের এই শোচনীয় অবস্থার কথা বারবার জেলা প্রশাসনের নজরে আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসন ও পূর্ত বিভাগ যেন কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন। সম্প্রতি সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালে তড়িঘড়ি পাথর ফেলে কিছুটা তৎপরতা দেখানো হলেও সেই পাথর দিয়ে সড়ক মেরামতের কোনো তোড়জোড় অদ্যাবধি লক্ষ্য করা যাচ্ছে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।